আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তীব্র উত্তেজনা। তৃতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘায়ু খুবই কমে আসছে। মনে হচ্ছে ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা হয়ে যাবে। ইসরায়েলের ভূখণ্ডকে ধ্বংস করতে পুরো বিশ্ব জাগ্রত হয়েছে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। অন্যদিকে ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক। আরও জানিয়ে দিব, গাজায় পরিস্থিতি অসহনীয়, দিন দিন আরও খারাপ হচ্ছে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরও থাকছে, ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, বন্দি বিনিময়ে সম্মত ইউক্রেন রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীকে এবং মুসলিম বিশ্বকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারে ঘোষণা দিয়েছে, বিশ্ব ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি 12টি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 12 জুন স্কটল্যান্ডে গ্লাসগো শহরে বক্তব্যের সময় তিনি এই ঘোষণা দেন। খবর নিউ ইয়র্ক টাইমসের। স্টারমার বলেন, আমরা এখন যে হুমকির মুখে আছি তা স্নায়ুযুদ্ধের সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তাৎক্ষণিক ও অনিশ্চিত। ইউরোপের যুদ্ধ, নতুন পারমাণবিক ঝুঁকি, প্রতিদিন সাইবার আক্রমণ এবং ব্রিটিশ জলসীমা ও আকাশে রাশিয়ার আগ্রাসনের প্রমাণ। তিনি বলেন, আমি বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হলো তা মোকাবেলার জন্য প্রস্তুত নেওয়া। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের এই ঘোষণা এমন সময় এসেছে যখন ইউক্রেনের যুদ্ধ তীব্রতর হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। ইউক্রেনে ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে 4টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টা পরেই স্টারমার তার নতুন পরিকল্পনা তুলে ধরেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনার দায়িত্বে রয়েছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসনের। পর্যালোচনা রয়েছে দূরপাল্লার 7,000 ব্রিটিশ অস্ত্র সংগ্রহ, নতুন সাইবার কমান্ড গঠন এবং 1 বিলিয়ন পাউন্ডের ডিজিটাল সক্ষমতা বিনিয়োগ। 10 নাগরিকের লাশ ঘিরে ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক। তারা সবাই দেশটির গণতন্ত্রপন্থী ঐক্য সরকারের সহযোগী সশস্ত্র গোষ্ঠী পিকেপির সদস্য। 14 মে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে এদের প্রাণহানি ঘটে। ভারতের সেনাবাহিনী দাবি করছে, যুদ্ধা সামগ্রীসহ বিদ্রোহী কার্যকলাপে যুক্ত সন্দেহজনকদের গুলি করে হত্যা করেছে তারা। কিন্তু ভিন্ন কথা বলছে মিয়ানমারের নির্বাসিত ন্যাশনাল ইউনিটস গভর্নমেন্ট। তাদের দাবি, এসব বিদ্রোহীকে ভারতীয় সেনারা গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে পরে গুলি করে হত্যা করেছে। মিয়ানমারের নতুন অভ্যুত্থানের পর থেকেই ভারতীয় সীমান্তে আত্মগোপনে ছিল সশস্ত্র বিদ্রোহীরা। এতদিন ভারতীয় বাহিনীর সঙ্গে অলিখিত সহাবস্থানে ছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের সেই ভারসাম্য ভেঙে পড়েছে। আতঙ্ক ছড়িয়েছে হাজার হাজার মিয়ানমারীয় শরণার্থীদের মধ্যে, যারা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছিল। তামু অঞ্চলে বিদ্রোহীদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী নির্থা বলেন, আমরা সবাই আতঙ্কে আছি। 4 বছরে এমনটা কখনো হয়নি। এবার যেহেতু ঘটেছে, সামনে আরও হতে পারে, এই আশঙ্কাই আমাদের গ্রাস করছে। গাজায় পরিস্থিতি অসহনীয়, দিন দিন আরও খারাপ হচ্ছে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। স্কটল্যান্ডে সাংবাদিকরা জানতে চান, যুক্তরাজ্য গাজার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা।
জবাবে স্টারমার বলেন, গাজায় পরিস্থিতি অসহনীয় এবং দিন দিন আরও খারাপ হচ্ছে। এ কারণে আমরা মিত্রদের সাথে কাজ করছি। তিনি বলেন, সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলতে চাই, মানবিক সাহায্য দ্রুত এবং যা পরিমাণে পৌঁছাতে হবে এটি বর্তমানে পৌঁছাচ্ছে না। এর ফলে চরম ধ্বংসযজ্ঞ ঘটছে। এদিকে 2 জুন উত্তর ও মধ্য গাজা উপত্যকা ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ 8 ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে টিআরটি গ্লোবাল জানিয়েছে, উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে আল ফাজুলা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন সামরিক নাগরিকদের দলকে লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় 4 জন নিহত হয়। আরেকটি পৃথক ঘটনায় উপত্যকার কেন্দ্রীয় অংশে আল বুরেজ পৌরসভায় একটি গাড়িতে ড্রোন হামলায় আরও 3 জন নিহত হন। এছাড়া দক্ষিণ পশ্চিম গাজা শহরে আল দাহৈদ চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় 13 বছর বয়সী মোহাম্মদ আল্লাম আবু আসি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মতে, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, জানালেন রিপোর্ট। হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে। সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। সংবাদপত্রটির মতে, গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন পররাষ্ট্র দপ্তর, ট্রেজারি বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদন অনুসারে ফলস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা স্থগিত হয়ে গেছে। ডেপুটি প্রেস সেক্রেটারি আনাকোলি ওয়াল স্ট্রিট জার্নাল দেওয়া তার বক্তব্যে এই তথ্য সরাসরি অস্বীকার করেননি। তিনি বলছেন, নিষেধাজ্ঞা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত হোয়াইট হাউস বা প্রশাসনের সংশ্লিষ্টতা সংস্থাগুলো ঘোষণা করবে। সংবাদপত্রের ওয়াশিংটন সর্বশেষ 21 মে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ট্রেজারি বিভাগ তখন থেকে কমপক্ষে 2 বার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা স্থগিত করেছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেল বিক্রি এবং জব্দ করা ইরানি সম্পদের উপর প্রধান নিষেধাজ্ঞাগুলো সম্ভবত বহাল থাকবে। তবে ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা এই স্থগিতাদেশের সময়কাল এবং সুযোগ সম্পর্কে স্পষ্টতার অভাব নিয়ে উদ্বিগ্ন। কিছু কর্মকর্তা বিশ্বাস করেন এই পদ্ধতি উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আলোক ভবিষ্যতের নিষেধাজ্ঞামূলক ব্যবস্থাগুলো সাবধানতার সাথে বিশ্লেষণ করা। বন্দি বিনিময়ে সম্মত ইউক্রেন রাশিয়া। অবশেষে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইউক্রেন রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, শীঘ্রই কিয়েভ ও মস্কো নতুন একটি বন্দি বিনিময়ে বিশেষ বিষয়ে কাজ শুরু করবে। সোমবার তুরস্কের ইস্তানবুল শহরে অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শান্তির আলোচনার পর একথা জানান তিনি। তুরস্কের আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে গত মাসে প্রথম দফার আলোচনায় কোনো গুরুত্বপূর্ণ ফলাফল ছাড়াই শেষ হয়েছিল।